উখড়াতে আজ বিশাল প্রোগ্রাম, আসছেন সেলিব্রিটি। আজকে এসেছেন এখানে বিশ্বনাথ বসু। আপনারা যাকে টিভির পর্দায়, সিনেমার পর্দায় দেখেছেন। তাপস পাল তার মতো আমার গাল, তো আমি কেন নায়ক হব না? কিন্তু এইটা উঁচু থাকলে নায়ক হওয়া যাবে না। আর আমার খেতে খুব ভালো লাগে। আমার বাবাকে আমার মা বলেছিল ও ফাংশনে দারুণ গান করছে, তাতে আমার বাবা বলেছিল লোকে শোনে। তারপরে সিনেমা করেছিলাম ছবির নাম আওয়ারা। ওতে দেখুন আমার বাবার ফুলসজ্জের আনতে, বলুন তো আমার বাবা একটা ভদ্রলোক, তাকে 3 বার ফুলসজ্জি হবে, একবারই ফুলসজ্জি হয়েছিল। সে আংটিটা তুলে দিয়ে দিলি তুই কাকে? সায়ন্তিকাকে। মাঝে মাঝে ইচ্ছা করে সায়ন্তিকার কাছে গেলে আংটিটা কেমন চলে আছি, কিন্তু আমি এখন সায়ন্তিকাকে কিছু বলতে পারবো না। ওই এমএলএ ওই সিকিউরিটি আমার ঠাসিয়ে দেবো কালের পাশে। উখড়াতে আজ বিশাল প্রোগ্রাম, আসছেন সেলিব্রিটি। আর সেলিব্রিটি আপনারা দেখতে পাবেন দারুণ বিচিত্র অনুষ্ঠান। বেঙ্গল.com থেকে সেই মিউজিক কনসার্ট আপনাদেরকে দেখাবো উখড়া বাজপেয়ী মোড়। এবং আমরা এখন দাঁড়িয়েছি উখড়া নবভারতী সংঘের সামনে। উখড়া নবভারতী সংঘের ওনাদের ব্যবস্থাপনায় দারুণ প্রোগ্রাম এই বছর, এই কালী পুজোয়, মানে এখন তো অঘ্রাণ কালী পুজো চলছে, এবং আজকে কিন্তু এই অনুষ্ঠান। আজকে এসেছেন এখানে বিশ্বনাথ বসু। আপনারা যাকে টিভির পর্দায়, সিনেমার পর্দায় দেখেছেন, বহু খ্যাত অভিনেতা, কমেডিয়ান, বিভিন্ন চরিত্রও দেখেছেন, বা সিরিয়াস অনেক ক্যারেক্টারও করেছেন। এবং আজকে কিন্তু ওনাকে আমরা এখানে কমেডি থেকে শুরু করে আর অনেক কিছু দেখতে পাবো। তো গরম গরম চায়ের সাথে তোমাদের আরেকটা হাতে গরম খবর দিই, সেটা হচ্ছে যার জন্য এতক্ষণ তোমরা বসে আছো উখড়া নবভারতী ক্লাব হিপে ঘুরে এত সুন্দর একজন মঞ্চে অতিথিকে আমাদের নিয়ে আসার জন্য সুদূর কলকাতা থেকে, যাকে দেখলেই পেটটা গুড় গুড় করে হাসিতে। উঠছেন আপনাদের প্রতীক্ষিত সেই শিল্পী মঞ্চে, বিশ্বনাথ বসু মহাশয়। দেখতে থাকুন, শেয়ার করবেন সবাই। কলকাতা বুকে স্বপ্নের জল পাতা, ধুমধামাকা বারুদ ঠাসা দু চোখের পাতা। তাই বলুক আর সেই বলুক, কাল কথাই আজকে আর শুনবো না। তাতে যদি বলে বিষ খেতে, বিষ খেতে হবে আমাকে। হ্যাঁ, বিষ খেতে হবে। সময়ের চাকা কখনো ঘোরানো যায় না। প্রতি বছর এই দিন এই সময় তুই এখানে আসিস, কি লাভ? বাবা ভাবলাম হাতি বেরোলো ইঁদুর। দেখুন আমার সাদা মনে কাদা নেই, কিন্তু এর আগে অনেক কাদা। বিশ্বনাথ বসু। নমস্কার। না তালি দিতে হবে না, ঠিক আছে। বাহ, আপনাকে হেভি দেখাচ্ছে। বউ নিয়ে আসেনি তো, বলতে পারছি, মন খুলে সবাই বলেছে আমার এখানে এসে খুব ভালো লেগেছে। এরকম বলার কোনো কারণ নেই। আমি থ্যাংক ইউ। বাড়ি থেকে এখন প্রায় ধরুন 150-160 কিলোমিটার দূরে আছে, নাকি 200 কিলোমিটার। কার ভালো লাগে বলুন তো এই ঠান্ডা? ওদিকে অতটা ঠান্ডা পড়েনি, আপনাদের এদিকে ঠান্ডা পড়েছে। তো বাড়িতে থাকলেই ভালো লাগতো, একটু সুন্দর করে শুটিং সেরে বাড়িতে একবারে টান টান পাটা করে। আজকে আবার একটা বিরাট বড় কাজ ছিল, টেলি একাডেমি অ্যাওয়ার্ড ছিল। আমাকে সেখানে বলেছিল অ্যাঙ্কারিং করার কথা। ফোন এসেছিল চিফ মিনিস্টারের অফিস থেকে। আমি বললাম আমি না বলেই দিতে পারি, মানুষগুলো মুশকিলে পড়ে যাবে। কবে থেকে আমাকে বলে রেখেছে, তো আমি জানি হয়তো না বললে এখানে একটা দীর্ঘশ্বাস করতো, খারাপ হতো আমার পক্ষে। কিন্তু আমি এই দিনটা চেয়েছিলাম, যে আমি মানুষের মাঝখানে যাব, মানুষের জন্য গান গাইবো, কথা বলবো, মানুষের অনুভূতিগুলো অভিনয়ের মধ্যে দিয়ে ফেরত দেব। পথ অত সোজা ছিল না,
আমার বাড়ি বহু দূরে, আপনার বাড়ি তো শহরে দুর্গাপুরে। দুর্গাপুর থেকে উখড়ার কত, অন্ডাল বিমানবন্দরে তো এখন ভারতবর্ষ পৃথিবীর যে কোনো জায়গা থেকে ধরে নিতে পারি। আমার বাড়ি কলকাতা থেকে 75 কিলোমিটার দূরে, বাংলাদেশ বর্ডার আছে, তার আগে বাদুড়িয়া একটি থানা, আরবেলিয়া গ্রাম, ম্যাপে আসে না। সেখানেই আমি বড় হয়েছি, সেখানেই আমার জীবনের 18টা বছর কেটেছে। জীবনের মূল সময় প্রথম 18টা বছর, সেখানেই আমার পড়াশোনা, সেখানেই আমার প্রকৃতি দেখা, সেখানেই আমার বেড়ে ওঠা, সেখানেই আমার প্রথম প্রেম, তাকে ছেড়ে আসা। সব মিলিয়ে কলকাতায় এসেছিলাম দু চোখে স্বপ্ন নিয়ে, সিনেমা করব, টেলিভিশন সিরিয়াল করব, মঞ্চে দাঁড়িয়ে কাজ করব। বাবা আর আমি এসেছিলাম গ্রামের বাড়ি ছেড়ে, ব্যারাকপুরে থাকতাম, কারণ কলকাতায় থাকার মতো আমাদের আর্থিক অবস্থা ছিল না। বাবা খুব সাধারণ চাকরি করতো ইলেকট্রিক সাপ্লাইতে। লোকটা রাগী ছিল, আমাকে মারধর করতো, কিন্তু লোকটা খুব সৎ ছিল, নিজে চোখে দেখেছিলাম। তারপর কলকাতাতে আসার পর 96 সালে আমি কলকাতা শহরে আসি। আজকে 30 বছর হয়ে গেল। তাও আমার বাড়ি জিজ্ঞেস করলে বলি বাড়ি বাড়ি তো আরো এলিয়া বাদুড়িয়া। আমার বউ বলে এতটা বেইমান করো কেন, এই শহর গাড়ি দিল, বাড়ি দিল, সংসার দিল, সব ভুলে যাও। বললাম কি করব, এত পৃথিবীর এত জায়গা গেলাম, ওই পুকুর ধারটাকে ভুলতে পারলাম না। ও আমাকে ডাকে, আয় আয়, তোর কষ্ট হচ্ছে, তোর দুঃখ আছে, আয় আয়। আহা, আর প্রথম যে দুর্গা মাকে দেখলেন, ওনারই তো আমি আবিষ্কার। উনি আমাদের বাড়িতে 354 বছর ধরে দয়া করে আসেন। তো এই আশীর্বাদ না থাকলে আমার মতো সাধারণ ঘরের ছেলে এই কাণ্ড কখনো হতে পারে? রূপকথার মতো জীবন। আজকে আমি এখানে দুর্গাপুরের উখড়া, কালকে সায়েন্স সিটিতে বোম্বের সবাই আসবে, তার সাথে অনুষ্ঠান। 23 তারিখে চলে যাব গৌহাটি, তারপর ফিরে এসে আবার কলকাতায় অনুষ্ঠান, বিদেশ থেকে। এই কি করে হলো? ভগবান, ঈশ্বর, আল্লাহ, জিসাস ক্রাইস্ট, বাই গুরু গৌতম বুদ্ধ। তো তিনি কি ডিরেক্ট এসে দেখা করেছেন? আমি কি মামাকে পাচ্ছে মা এসে আমাকে দেখা দেবেন আমি রামপ্রসাদ নাকি রামকৃষ্ণ দেব, যে বেলা বেঁধে দেবে মা আমার? কিন্তু ভগবান দেখা দেয়। না হলে আপনারা ভাবুন না, আপনাদের বাড়ির কারো রক্তের দরকার পড়ে, সেই রক্ত কোথা থেকে পান? সেই রক্ত পাচ্ছেন আপনি বোলপুর থেকে। কিডনির দরকার পড়ছে, ভগবান না করুক, কিডনি আসছে কোথা থেকে? কলকাতার কোনো জায়গায় রাখা আছে, সুন্দরবনের কেউ দিচ্ছে। প্লেটলেটস মেলে না, মিলে যায়। তাহলে আমার ভগবান কোথায়? আমার ভগবান আমার বাবা মা। তাদের ইচ্ছা না থাকলে আমি এত দূর কখনো পৌঁছতে পারতাম না। আমার বাবা দীর্ঘদিন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, নিশ্চয়ই ওপরে গিয়ে বলেছে দেখো না আমার ছেলেটা বড্ড কষ্ট করে, একটা ফোন পর্যন্ত জোগাড় করে দিতে পারেনি যখন স্ট্রাগল করছিল। পাশে বাড়ি ফোন আসতো, ওরা বিরক্ত হতো। তাই বাবা চলে গেছে 2007 সালে। তারপরেই আমার জ্যাঠা বলেছিল এবার তুমি দেখো তোমার কথা উপরে গিয়ে কেউ একটা বলে দেবে। আমার মা দেশের বাড়িতে রয়েছে, কিন্তু আজও কত দূর রে, আমরা দুর্গাপুর। ও বাবা, খাবি কোথায়? কেন জানে আমার সব লাইনটাই পেট থেকে শুরু হয়। আরেকজন আমার ভগবান আছে, কারা জানেন? যারা রাত্রে 9টার সময় এই খোলা আকাশের নিচে অন্তত 16 ডিগ্রি ঠান্ডাতে এই ঘেঁষাঘেঁষি করে মাঠের মধ্যে চেয়ারেতে বসে আছে। আপনারা আমাকে বানিয়েছেন, আপনাদের জন্য আমার সন্তান খেতে পায়, আমার স্ত্রীর সংসার চলে, আমার পোষ্যরা খেতে পায়, আমার গাড়ির চাকা করে। আপনারা আমার জীবন্ত ভগবান, আপনাদের পায়ে আমি প্রণাম করি। এই যে হাততালি দিলেন, এটাই প্রথম হাততালি, এটাই লাস্ট হাততালি। হাততালি দেবেন না। আপনি যে অনুষ্ঠান দেখছেন এটা আমার অনেক জন্মের ভাগ্য, আমার 7 জন্মের ভাগ্য। না হলে ভাবুন, অমিতাভ বচ্চনের দেশে, উত্তম কুমারের দেশে, ছবি বিশ্বাস, কিশোর কুমারের দেশে মানুষ আমাকে দেখছে, অটোগ্রাফ নেয়। আমার বাবাকে আমার মা বলেছিল ও ফাংশনে দারুণ গান করছে, তাতে আমার বাবা বলেছিল লোকে শোনে। তো তারপরেও তো আপনারা সোজা ফাংশন থেকে কম কষ্ট। এই যে ঘাঁচাঘাঁচি করে বসে আছেন, কেউ যদি ওখান থেকে একটা চপ খেয়ে এসে ঠিক বুঝিয়ে দেয় অন্য জায়গা দিয়ে, তাতে জীবন শেষ। তারপরে আপনার যাই পাক না কেন আপনাকে চেপে চুপে বসে থাকতে হবে, কারণ আপনি উঠে গেলে সিটটা চলে যাবে আপনার। তাহলে আপনারাই তো সব। তো অনুষ্ঠান শুরু করবো গান দিয়ে। 90-এর দশকে বড় হয়েছি, কোনোদিন ভাবতে পারিনি যে জীবনে এরকম দিন পাবো। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি আমাকে জায়গা দেবে। আমি 97 সালে প্রথম টালিগঞ্জে যাই, বৃষ্টির দিনে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, যেখানে জীবন কাটাবো সেই জায়গাটা দেখা করতে চাই। গিয়ে দেখি প্রসেনজিৎ চ্যাটার্জি চুল আঁচড়াচ্ছে, দেখে আমার হাওয়া বেরিয়ে গিয়েছিল। কি গ্ল্যামার, কি দেখতে, কি পার্সোনালিটি, আমার এখানে হবে কি করে? কিন্তু ওই যে ওপরওয়ালার অন্য ইচ্ছা। আমি তো নায়ক হতে চেয়েছিলাম, আমি নায়ক হব না কেন? আমি উত্তম কুমারকে দেখে বড় হয়েছি, সৌমিত্র চট্টোপাধ্যায়, আমি প্রসেনজিৎ চ্যাটার্জি, মিঠুন চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, অভিষেক চ্যাটার্জি, কি সুন্দর সব দেখতে।
তাপস পাল তার মতো আমার গাল, তো আমি কেন নায়ক হব না? কিন্তু এইটা উঁচু থাকলে নায়ক হওয়া যাবে না। আর আমার খেতে খুব ভালো লাগে, আমার এখন প্রচন্ড বারণ সিঙ্গারা খাওয়া। আমার বাড়ির লোক আমাকে ঝোল ভাত করে দেয়, কিন্তু আমি আসার সময় শক্তিগড় থেকে 2টো সিঙ্গারা খেয়ে তারপর ঢুকেছি এখানে। আমায় খাওয়া থেকে কেউ আটকাতে পারবে, আমি খেতে এত ভালোবাসি। আহারে কত দূর দেখা হচ্ছে, কি ভালো দর্শক এখানে। তো অনুষ্ঠান শুরু করব গান দিয়ে। 90 দশকে ভেবেছিলাম যদি কিছু না হয় তাহলে গান গাইবো, কোনটি শিল্পী হবো। যেরকম কিশোর কুমারের গান গায় আমাদের গৌতম ঘোষ মহাশয়, যেমন মিস জোজো আমার বন্ধু, ও উষা উত্তম, আশা ভোসলের গান গায়, তেমনি কুমার শানু কিশোর কুমারের গান গাইতে। তো আমি ভেবেছিলাম গান গাইবো, কিশোর কুমার, কুমার শানু, যা যখন হবে মানুষ চাইবে। কোথায় গাইবো? স্টেজে গাইবো। এই এখনো ফুলসজ্জাতে দেরি আছে, এক্ষুনি বাজিও না, ছিটকিনি এক্ষুনি দিও না, দাঁড়াও। স্টেজেতে গাইবো, হোটেলে গাইবো, বারেতে গাইবো, কিছু না হলে ট্রেনেতে গাইবো। দেখেছেন তো ট্রেনেতে কত লোকে উঠে গান গাইতে। আমি কিন্তু সত্যি তাই ভেবেছিলাম, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখবো না, কারণ আত্মীয় স্বজন খারাপ লাগবে, তারা সব এস্টাবলিশড আমাকে এরকম গান গাইতে দেখে। যাই হোক, মুখ তুলে চাই। তবে গান তাদের জন্য গাইবো প্রথমে, যাদেরকে আপনারা বলেছিলেন যে চলো না বিশ্বনাথ আসছে একবার অনুষ্ঠানটা দেখে আসি। তারা বলছে ওই মোটার মরণে আর কি দেখবো, ওই তো সারাক্ষণ টিভিতে ঘুরে বেড়াচ্ছে আর ওই বেলুন হয়ে উড়ে বেড়াচ্ছে, ওকে আর দেখার কি আছে। তাদের জন্য আমার প্রথম গান। একটা জিনিস দেখে কিন্তু আপনারা খুব খুশি হয়েছেন, টিভিতে যেরকম দেখায় সামনে থেকে কিন্তু আমি দেখতে সুন্দর হবে। দেখুন কত লম্বা, দেখেছেন? একটা মুখের মধ্যে কচি কচি ব্যাপার আছে। শয়তানে বলে আমার 48 বছর বয়স। চলো, এই এখানে ভাজার গন্ধটা কোথা থেকে আসছে বলতো? এইখান থেকে না, ও খাচ্ছে। হ্যাঁ, একটু পরে নিচে একটু তুমি এসে পাশে ধরাতে, ঝিরি ঝিরি বৃষ্টি ধরাতে, তুমি এসে পাশে ধরাতে, চমকা গভীর ঝরি গরমে বাকি তুমি ভুলে গেলে কি হলো। তুমি এলে না, কেন এলে না? অসাধারণ অসাধারণ। আপনারা কে কে জানতেন যে বিশ্বনাথ ভাষায় সবাইকে অভিনয় করে, কিন্তু তার সাথে এত সুন্দর অনেকে আমাকে বলে যে বিশ্বনাথ তোমাকে লোকে কমেডিয়ান বলে, তারপরে তোমাকে ভাঁড় বলে, জোকার বলে। জোকার আমাকে কেউ বলে না, আমার বউ রেগে গেলে আমাকে বলে। তা তোমার খারাপ লাগে না? আমার খারাপ। বাংলাদেশে যত কমেডিয়ান জন্মেছে, এত কমেডিয়ান সারা পৃথিবীতে নেই। আমাদের মতো জাতি কিন্তু কোথাও নেই। আমি পৃথিবীর 17টা দেশে গিয়েছি, বাঙালির নাম পেয়েছি নাসাতে গিয়েও। বাঙালি মানে কিন্তু মারপিট নয়। দেখবি 7টা করে আমাদের পাড়াতেও সবাই বলে তুই আমায় চিনিস, তোকে তো সকাল থেকে চিনি। তো সেই বাঙালি যত কমেডিয়ান বাংলা ইন্ডাস্ট্রি উপহার পেয়েছে, সেখানে যে আমি একটা নাম জুড়েছে, এটাই বড় কথা। যেমন ধরুন তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, নৃপতি চট্টোপাধ্যায়, নবদ্বীপ হালদার, সন্তোষ দত্ত, হরিধন, রবি ঘোষ, চিন্ময় রায়, অনুপ কুমার, বর্তমানে পরাণ বন্দ্যোপাধ্যায়, সুভাষিস মুখার্জি, কাঞ্চন মল্লিক,
আর আমার গুরু গতবার এসেছিল খরাজ মুখার্জি, বুঝতে পেরেছেন? আমাকে তো দাদা বললেন আমরা খরাজদাকে সামনে আনলে গুরু আসবে, তারপর না শিষ্য আসবে। খরাজদের জন্য তো গান টান গাওয়া, উনি তো প্রথম থেকে বলেছে তোর হবে, তুই লেগে থাক। তো কিন্তু আমি বাংলা সিনেমা যত পাঠ করেছি আপনি লক্ষ্য করবেন, আমি কমেডির জন্য খুব সুন্দর কথা, এত মোটিভেট করছে সবাইকে। আমার চেয়ারের হাসাচ্ছে এবং গানও গাইছে, খুবই ভালো শিল্পী। আমি ধরুন আপনি ছবি করেছি বলুন বিশ্বনাথ বসুকে কারা কারা টিভিতে, কারা কারা অবশ্যই সবাই। আমি জিতের সাথে 14টা সিনেমায় পাঠ করেছি। প্রথম সিনেমা ছিল ক্রান্তি। জিৎ কোথা থেকে এলো, একটা গাড়ি এলো, আমাকে মেরে দিয়ে রক্ত বার করে দিয়ে চলে গেল। জিৎ কিন্তু স্বস্তিকার হাত ধরে গান গাইলো, আমি খানখানে গোপাল। তারপরে জিতের সাথে সিনেমা করেছিলাম ফাইটার, আইসক্রিম ওয়ালা। তারপর আমি সামুদ্রের সাথে টিম বানিয়েছিলাম, কিন্তু জিতের বুদ্ধি বেশি, বলে তার নিচে কি আছে, বলে এক লাথি মারলো আমি চলে। পরে একটা সিনেমা করেছিলাম জিতের সাথে, সিনেমার নাম হচ্ছে 100% লাভ। তাতে কোয়েলের সাথে জিতের কি করে দেখাবে, জিতের সাথে কোয়েলের কি করে প্রেম হবে, সারাক্ষণ আমি দৌড়চ্ছি। দৌড়তে আমার চেহারা কমে গেল। জিত কোয়েল কিন্তু প্রেম করলো, বিয়ে করলো, আবার দুজনে মিলে গান গাইলো, 100% লাভ। পুরো ছবি করে আমার লোকসান। আমার নায়িকা কই? আমার ইচ্ছা করে না আমি গাছের পেছনে যাই, বড়তে গড়াগড়ি খাই। আমার কপালে সব নেই, দেখবেন আমার কপালে হচ্ছে ভাতৃ দ্বিতীয়া আর রাখি পূর্ণিমা। তারপরে সিনেমা করেছিলাম, ছবির নাম আওয়ারা। ওতে দেখুন আমার বাবার ফুলসজ্জের আংটি, বলুন তো আমার বাবা একটা ভদ্রলোক, তার কি 3 বার ফুলসজ্জ হবে? একবারই ফুলসজ্জ হয়েছিল। সে আংটিটা তুলে দিয়ে দিলি তুই কাকে? সায়ন্তিকাকে। মাঝে মাঝে ইচ্ছা করে সায়ন্তিকার কাছে গিয়ে আংটিটা কেড়ে নিয়ে চলে আসি, কিন্তু আমি এখন সায়ন্তিকাকে কিছু বলতে পারবো না। ওই এমএলএ, ওই সিকিউরিটি আমায় ঠাসিয়ে দেবে কালের পাশে। তারপর একটা সিনেমা করলাম, আমার জীবনে বিরাট বড় মোড় ঘুরে গেল। সিনেমার নাম হচ্ছে বস। এই বস ছবিতে আমি প্রথমবার বম্বে গেলাম। বম্বে আমার ছোটবেলা থেকে খুব শখ, আমি একদিন বম্বে যাব। মুম্বাই কারা থাকে? রাজ কাপুর, দেবানন্দ, দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, কুমার শানু, কিশোর কুমার, সঞ্জয় দত্ত, তাদের দেশে যাব আমি একবার। চললাম বম্বে সকালবেলায় প্লেনে করে। ফার্স্ট টাইম যখন প্লেন থেকে বম্বে শহরকে দেখলাম, আমার মনে রোম খাড়া হয়ে গেল এবং আমি মনে থেকে বলতে লাগলাম আখির हम মুম্বাই পৌঁছে গয়ে। ভাবুন কত কপাল। মিঠুন দাদা তো লরি করে নিয়েছিল, এই দুর্গাপুরের থেকে মিঠুন দা লরি করেছিল, জানেন তো? ট্রেনে উঠেছিল মিঠুন দা, হ্যাঁ লাইফ হিস্ট্রি পড়লে জানতে পারবেন। পেঁয়াজের লরি করে এসেছিল দুর্গাপুর, এইখান থেকে ট্রেনে উঠে মুম্বাই গিয়েছিল জ্ঞানেশ্বরীতে মিঠুন চক্রবর্তী 1969 10 সেপ্টেম্বর। এনিওয়ে, তো সেই বম্বেতে গিয়ে পৌঁছলাম, প্লেন থেকে নামতে যাব, আমার ওইটা পেয়ে গেল সকালবেলা। খিদে, বাজু দিকে যাবেন না, খিদে যেটা আমার পায় বেশি। কিন্তু বোম্বে কোনো খাবার কমন সাবজেক্ট নেই, মুড়ি ঘুগনি নেই, লুচি তরকারি নেই, কচুরি তরকারি নেই। বোম্বেতে শুধু কি আছে? পাও ভাজি আর বড়া পাও। পাও ভাজি হয় সন্ধ্যের পরে, বড়া পাও সকালবেলা। এত বড় একটা পাও রুটির মধ্যে এত বড় একটা আলুর দম ভরে দেবে, ওই যদি খাই অম্বল গ্যাসে আমি মরবো। বলে তবে কি আছে? কিন্তু জুস আছে, জুস। জুস খাই, এসব খেতে পারবেন, জুসই খাই। তো বন্ধুতে আবার প্লাস্টিক চলে, সব কাগজের কাপ, যেমন আপনাদের এখানে চলছে কাগজের কাপ। তো কাগজের কাপে কি করবো? এইটুখানি জুস দিয়েছে। কতটুখানি বলুন তো? এই ছেলেদের বোঝার সুবিধার জন্য বলছি, ওই 1.5 পেগের মতো হবে। বাবা, এটা বৌদিরাই হাসছে বেশি। আসলে খাই একজন, বন্ধ সহ্য করে আরেকজন, তো তারাই তো হাসবে। তো আমি বললাম, খাবার পরে বললাম কিতনে রুপিয়া দেনা পড়েগা ভাও, কিতনে ইসকা? বললো 75 রুপিয়া। 75? এইটুখানি জুস? আমি তো পচা কমলা লেবু কিনে শিয়ালদায় দোকান তো করে 75 টাকাই নেই। বলে চিন্তা বললো পল্টু, আমার ডাক নাম পল্টু। পল্টু, এটা বম্বে, এখানে জিনিসের দাম বেশি। আমি থাকলে বম্বে, আমি বাড়ি চললাম। আমার এখানে কপি এই 2 মাস বাদে, 1 মাস বাদে 1.5 টাকা 2 টাকা হয়ে যাবে, হবে না? কিন্তু ওই কপিকে বাসে ওটা যায় না, লোকের অসুবিধা হয়ে যায়। তারপরে আমি বাসেতে জিৎ আমার বাড়িতে এলাম, তুই আমার বাড়িতে এসেছিস, খা থাক, তোকে আমাকে চাকরি জোগাড় করে দিচ্ছে বলে জিৎ কিছু করলো না। ঠাস করে আমাকে একটা চড় মারলো, মেরে বললো 5 টাকার কাবলা নয়, আমি 20,000 কোটি টাকার বিল্লা হতে এসেছি। তাহলে তুই হতে এসেছিস, হয় না? আমার বাড়িতে কেন এসেছিস? পুরো আমার ইচ্ছা করে জিৎকে একটা ঘুরিয়ে চড় মারি, কিন্তু জিৎকে আমি মারতে পারবো না, কারণ জিতের এখানে বাইসেপ, এদিকে টাইসেপ, এখানে 6 প্যাক, আমার ফ্যামিলি প্যাক, মারবো কি করে? তারপরে আমি সিনেমা করলাম দেবের সাথে, সিনেমার নাম লে ছক্কা। রাজ চক্রবর্তী ডিরেক্টর, দেখেছেন? পোকা কামড়াচ্ছে, এই পোকানা বিরাট জ্বালায়, কখনো কানে ঢুকে যায়, কখনো মুখে ঢুকে যায়, কখনো চোখে ঢুকে যায়, মাঝে মাঝে এমন জায়গায় ঢুকে যায় সবার সামনে বারও করা যায় না, এরকম করে মারি।
প্রোগ্রাম করবো দেখি পোকা তাড়াই না। তো যাই হোক, তবে দেবের সাথে ছবি করলাম, লে ছক্কা, 11 জন প্লেয়ার। ঠান্ডা পড়েছিল সে বছর 8 ডিগ্রি, তাতে আমাকে একটা ঠাকুর মশাই পাঠ দিয়েছে, একটা প্যাট প্যাটে ফতুয়া আর ফিনফিনে ধুতি, যত হাওয়া সব আমার মধ্যে। পরে সিনেমা করলাম পাগলা 2 দেবের সঙ্গে। কথায় কথায় রজত দত্ত বলে দুবাই শঙ্কর তো বলে বালি চাপা দিয়ে দেবো, বলে বালি চাপা দিয়ে দিই, তোর বালির গোটার মধ্যে তুই চাপড়ে বসতে আমি চাপ করতে যাবো বলে দেবের বাবাকে আমাকে তুলে নিয়ে গেল দুবাই। নিয়ে গিয়ে আমাদের 5 দিন আটকে রেখে দিয়েছিল। এক জামা, এক প্যান্ট, ভিতরে গেঞ্জি এক, আর একটা জিনিস এক ছিল, সবার সঙ্গে বলতে পারবো না। ওই জিনিস এক করে থাকা যায়, চুলকে চুলকে মরছি। বাড়ি এসে বউকে কাজতে দিয়েছি, বলছি গলায় ধরে দিয়ে মেরে দেওয়া, ওই জিনিস আমি কাজতে পারবো না। তারপরে সিনেমা করলাম চ্যালেঞ্জ 2। চ্যালেঞ্জ 2 তাপস পাল সব ভুলে গিয়েছিল, আমাকে কেউ মারেনি। পরে একটা সিনেমা করেছিলাম রংবাজ, এই শহরের সব থেকে বড় রংবাজ। তাতে খরাজ মুখার্জি ধরে লাথি মারে, রজত দত্ত ধরে, আবার রজত দত্ত লাথি মারে, খরাজ মুখার্জি ধরে, আর আমি ফুটবল ধুমধাম ধুমধাম। আর ওদিকে নাইন নায়িকা কি গান গাইছে, ও মধু ও মধু, তোরা মধু খাওয়া খাই খর, আর আমি মৌমাছি চাই হই খাই। এই আমার কপাল। পরে সিনেমা করলাম শুধু তোমারই জন্য। দেখেছেন তো দেবের কি অসাধারণ সিনেমা। সেই সিনেমাতে দেবের কি সুন্দর ড্রেস, মিমির কি সুন্দর ড্রেস, সোহামের কি সুন্দর ড্রেস, সামন্তের কি সুন্দর ড্রেস, আমি লুঙ্গি আর গামছা, আমার কোনো জামা কাপড় নেই। আমি যতবারই লুঙ্গি পরে আমাকে বাইকে টানিস, আমার হাওয়ায় ঢুকে যাচ্ছে। আর আমার লুঙ্গি পরা অভ্যেস নেই, জানেন তো। আমি লুঙ্গি পরতাম এক সময়, এখন আর লুঙ্গি পরি না। ওই বিয়ের 5 দিন বাদে ওই আমার তো সকালে লুঙ্গি খুঁজে পেতে সময় লাগতো, আমার বউ বলতো আমার দিন খারাপ যাচ্ছে, আমার থেকে আমি লুঙ্গি পরা বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, এবার লুঙ্গি থেকে বেরিয়ে আসুন। পরে সিনেমা করলাম লাভেরিয়া। ওই বাবা, বৌদিটা পড়িয়েই যাবে, বুঝতে পেরেছেন? বৌদি লেটে উঠেছে, বৌদি ছেড়ে দিন দাঁড়ালুন। এবার পরে সিনেমা করলাম লাভেরিয়া। লাভেরিয়া ছবিতে যত বলি ভাইপোটা ভাইপোটা, আমার সাদা মনে কোনো কাদা নেই, আমার সব ধবধবে ব্যাপার। কি আমার কথা শুনবে, কি মারলো। আমার ছেলে বললো, বাবা তোমাকে কত মারলো। আরে বাবা কি করবো বলো, আমি পেটের দায় মার খেয়ে মরি। জামাই 420, তাতে 3টে নায়ক মিলে জামাই দিলাম, আমি 420, কি মার মেরেছে আমার। পরে একটা ছবি করেছি, আমার বউ বলেছে এই ধরনের ছবি করলে বাড়ি থেকে সালোয়ার কামিজ করে দূর করে দেবো তোমাকে। সিনেমার নাম বললো হরিপদ ব্যান্ডওয়ালা, এক মাথা চুল, মুখ ভর্তি লিপস্টিক। আসলে আমার ছেলেরা স্কুলে যায়, তো ছেলেদের স্কুলেতে গেলে না সবাই জিজ্ঞেস করে, তো আমার একটা সম্মান আছে যে আঙ্কেল কি সিনেমা হচ্ছে, কোন ধরনের ছবি হচ্ছে, কোথায় এখন শুটিং চলছে। বলছে ওই ধরনের পাঠ করলে নাকি লোকে জিজ্ঞেস করবে তোর মাসি কেমন আছে, তোর পিসি এখন কোথায় থাকে। তারপরে সিরিয়াল দেখুন, আমার সিরিয়ালের কপাল। প্রথম সিরিয়াল করেছিল, সুপারহিট করেছিল, তখন আমার বাড়িতেও কেবিল ছিল না, ধ্যাত্তেরিকা। তাতেও আমার হচ্ছে সালোয়ার কামিজ পরা দৌড়। এই পায়েল সরকার ছিল আমার সঙ্গে। আসলে মেয়ে সাজলে তো আমার লাগে ভালো, আমাকে, আমার তো পান পাতার মতো মুখ, একটু ঢলো ঢলো চেহারা, মেয়ে সাজে শাড়ি পরলে আমার ছোট মাসির মতো দেখায় আমাকে। সিরিয়াল করলাম ভক্তের ভগবান, তাতে আমি কংস। কথার কথা বলতাম আমি মহারাজ কংস, স্বর্গমত্ত কথা আমি অদিশা। কোথা থেকে বাচ্চা ছেলে কৃষ্ণ গলাটাকে মেরে রক্তপাত করে দিচ্ছে। সিরিয়াল করলাম সুবর্ণলতা, কত অ্যাওয়ার্ড পেলাম। এই মোটা ছেলেটাকে নায়ক বানালো জি বাংলা। সুবর্ণলতা 2.5 বছর চললো, সব বেস্ট হিরো আমি পেলাম, স্বপ্নেও ভাবিনি। তাতেও আমার বউ আমার সাথে, আরে আরে বন্ধু, তাতেও আমার বউ আমার সাথে সুবর্ণলতা কথা বলতো না, আমিও সুবর্ণলতার সাথে কথা বলতাম না। দুজনের একটু গরম রিলেশন, তাতেই আমাদের 4টে বাচ্চা হয়েছিল। আমার নিজের বউ বলে কথা বললে তুমি স্কুল ঘর করে ফেলতে। আর এখন সিরিয়াল করছি দেখুন, ভক্তের ভগবান। এই এখন আমি সিরিয়াল শ্রীমান ভগবান দাস, জি বাংলা সোনা। জি বাংলা সিনেমা যেটা ছিল এখন জি বাংলা সোনা রয়েছে। আমার জীবনে পাওয়া অন্যতম রোল হচ্ছে এই, হচ্ছে শ্রীমান ভগবান দাস। তো যাই হোক, আমার ছেলেদের একটু আমার প্রতি অভিযোগ আছে। আমার 2 ছেলে, ওর মাই সিকিউরিটি আর কি, যেখানে মনে হয় তোর সঙ্গে পাঠিয়ে দেয়। ছোট ছেলে মাকে গিয়ে বলেছে, বাবা তো ওই পেট্রোল পাম্পে তেল নিচ্ছিল, একটা মহিলা এসে তেল দিচ্ছিল, বাবা কত সুন্দর কথা বললো, তোমার সাথে খ্যাক খ্যাক করে। তো আমার ছেলেরা বলে, বাবা সিনেমা আর্টিস্ট দেখলে, সিরিয়ালের আর্টিস্ট দেখলে লোকে কত আনন্দ করে, কিভাবে বলে সিনেমা করে, সিরিয়াল করে যাচ্ছে, তোমাকে দেখলে কেন বাবা এরকম বলে? কিরম বলে? বিশ্বনাথ যাচ্ছে, কই তোমার মরণ যাচ্ছে, এরকম কেন বলে? তখন আমি আমার ছেলেদের বলি, বাবা
লোকের কাছে টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ি সোনা দানা সব আছে, তবে মানুষের কাছে এক মুখ হাসি নেই। আমি ওটা দিই তো, তাই আমাকে দেখে এরকম করে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আরেকজন ভগবান আছে। কথাগুলো বললেন। আমি বাঙালি হিসেবে ভীষণ অহংকারী। সারা পৃথিবীর বুকে আমাদের মতো যা সন্তান আছে, এই সন্তান অনেকেই আনতে পারেনি পৃথিবীতে। উত্তম কুমার, সত্যজিৎ রায়, এই তিনটে নাম বলবো। আর একজন যার জন্য আমরা রোজ কোটি কোটি হাজার হাজার মিউজিশিয়ান, গায়ক গায়িকা পারফরমেন্স করে খাই, তার নাম কিশোর কুমার গাঙ্গুলি। একবার জোরে হাততালি দেবে মহান আত্মার প্রতি। তো কিশোর কুমারের একটা কমেডি গান গাইবো, না বললেও গাইবো। সত্যি অসাধারণ বলছেন, হাসাচ্ছেন, এবং তার সাথে সাথে জীবনে চলার পথের গল্পগুলো আমরা শুনতে পাচ্ছি। খুব মোটিভেট হচ্ছে অনেকেই, এবং গানগুলো শুনুন, গানগুলো কিন্তু খুব ভালো। ও দারুণ দারুণ দারুণ। অসাধারণ অসাধারণ, কি জমিয়ে দিচ্ছেন, দারুণ পারফরমেন্স। বিশ্বনাথ বরণ হবে, ওই বরণ করবে। আমি প্রথমে উঠি বরণ করতে দিই না, একজনের বাড়িতে নিয়ে আমাকে টোপর পরে বরণ করিয়েছিল। ছবিটা রিলেশন হয়েছে না। এবারে সংবর্ধনার সময় সংবর্ধনা হবে। আওয়াজ কোথায় উঠা? এটা তালি হয়ে যা বিশ্বনাথের জন্য জোরদার। চলো মঞ্চে সকলকে, কমিটির সব দাদাদেরকে ডেকে নিচ্ছি। মঞ্চে রয়েছে সকলের প্রিয় হাসির রাজা। আমি একটা ছোট্ট কথা বলতে চাই, गिराने वाला हजार मिलेगा उठाने वाला नहीं, गिराने वाला हजार मिलेगा उठाने वाला नहीं, रुलाने वाला हजार मिलेगा हंसाने वाला नहीं, है कि नहीं? একবার জোরদার হাসির শব্দ হবে, একটা তালি হবে। কেমন? মঞ্চে রয়েছে উখড়ানের নবভারতী ক্লাবের, মঞ্চে রয়েছে বহু পুরস্কার প্রাপ্ত টলিউডের সেই খ্যাতনামা শিল্পী, আপনার আমার সকলের হৃদয়ের রাজা, হাসির রাজা শ্রী বিশ্বনাথ বসু। তাকে সংবর্ধনা জানাতে এসছে আমাদের সকল বন্ধুরা, ক্লাবের বন্ধুরা।
রাজুদা রয়েছেন আমাদের সাথে, আরো একবার ধন্যবাদ রাজুদাকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের এইখানে মঞ্চে ডাকার জন্য। আর রয়েছে মঞ্চে হাসির রাজা, প্রাণের রাজা শ্রী বিশ্বনাথ বসু, আর যাকে ধন্যবাদ না দিলে নয়, লেবার ওয়ার্ল্ড ইভেন্টসের তরফ থেকে আমরা রয়েছি আজকে আপনাদের এই সুন্দর মঞ্চে। আমার সকল দর্শক বন্ধুদের কাছ থেকে একটু জোরদার তালি দিয়ে নেব, আপনাদের এই তালিটুকুই আমাদের পরম পাওনা। আরো একবার নবভারতী ক্লাবকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একজন শিল্পীকে আমাদের মাঝখানে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকেও ধন্যবাদ। এই যে মেমেন্টোটা দিল, এই যে আমরা তো অভিনয় করি, আমরা বিভিন্ন জায়গায় যাই, বেশি দিনের সংসার না, বেশি দিনের সংসার না। একটা শুটিং হলো, 1 বছর 2 বছর চললো, আবার কাঁধে ব্যাগ, যে বইয়ের পাঠ করছিল পরের বার বোনের পাঠ করছে। আমাদের মৃত্যুও 2 বার। যেদিন আমাদের তো ওইভাবে হয় না, রিটায়ারের ডেট নেই, যেদিন আর পাঠ করতে যেতে পারবো না, ওই বাচ্চাটা কি ওখানে মোবাইল দেখছে? হ্যাঁ, ওর মা তো ব্যস্ত আছে, ওকে বারণ করুন মোবাইল দেখতে। আপনি গল্প করবেন ওর সঙ্গে বাড়িতে, যে আপনি কিভাবে বড় হয়েছেন, আপনি কিভাবে পড়াশুনো করেছেন, আপনাকে কে কে উদ্বুদ্ধ করেছে, মাতঙ্গিনী হাজরার লাইফ কিরম ছিল, এসব বলবেন বাড়িতে। যেটা নিজে করি না সেটা লোককে বলি না। যেমন কারণ স্বামী স্ত্রী ঝগড়া মেটাতে পারবো না, কারণ নিজেরই মেটাতে পারছি না, তাহলে এটা মেটাতে পারবো। কিন্তু মোবাইলটা ছেলেদেরকে একটু চেষ্টা করে নিয়েছি। তো এই যে মেমেন্টোটা, এই যে রোজগারটা আজকে হবে, সেটা কিন্তু খরচা হয়ে যাবে, 30% মধ্যে খরচা হয়ে যাবে। কিন্তু আমাদের যখন কাজ থাকবে না, হাঁটতে চলতে পারবো না, তখন এইগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আমি তো খুব ভাগ্যবান, আমার বাড়িতেও আছে, আমার দেশের বাড়িতেও আছে, আমার মায়ের কাছে প্রচুর মেমেন্টো অ্যাওয়ার্ড। তো বুড়ো বয়সে না একটা এখনই দেখি, এই জায়গাটা কোথায় গিয়েছিলাম রে, ছোট ভাইকে জিজ্ঞেস করি, এই বলতে বলছিলাম তো এটা কোথায় ছিল সেটা। তো এই মেমেন্টোটা কিন্তু আমার কাছে রয়ে যাবে, এগুলোই আমাদেরকে বাঁচিয়ে রাখবে। তারপর তো একদম দম বন্ধ হয়ে যাবে, যার জিনিসে নিয়ে চলে যাবে। কিন্তু এটা আমাদের বুড়ো বয়সে কিন্তু অক্সিজেন দেবে। আসলে একজন শিল্পী শালক সংশ্লেষ করে দর্শকে। দর্শক না থাকলে অমিতাভ বচ্চনও নয়, লতা মঙ্গেশকরও নয়, চুনোপুটি বিশ্বনাথও নয়, কেউ নয়। এনিওয়ে, বাদ দিন। আমি কিন্তু খুব প্রেমিক মানুষ, ছোটবেলা থেকে প্রেমের প্রতি আমার খুব নজর। তো এখন বউয়ের ভয়তে প্রেমটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। খেতে ভালোবাসতাম, খাওয়ার প্রতি প্রেম আছে, বই পড়াতে প্রেম আছে, বেড়াতে যাওয়াতে প্রেম আছে, কিন্তু তা তো আমার ছিল না ক্লাস 9-10 থেকে। প্রেম আমার ঠিক জায়গাতেই ছিল। যদিও বউকে বলেছি তুমি আমার প্রথম, তোমাকে বিয়ে করেছি, বিশ্বাস করতে চায় না। মেয়েটা বুদ্ধিমতী, বিশ্বাস করতে চায় না। তো 90s বড় হয়েছি, প্রেম তো পাবে। কি সব গান, কি মেলোডি, সারা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতবর্ষ, সারা পৃথিবী। এখানে নচিদা, ওখানে কুমার শানু ফাটিয়ে দিচ্ছে। এখানে প্রেম ভেঙে গেলে বলছি নীলাঞ্জনা, ওখানে প্রেমেতে বলছি গাওয়া হ্যায় চাঁদ তারে গাওয়া হ্যায়। তো এই প্রেমের কিছু গান গাইবো, সেই সময় হিন্দি গান গাইবো। আমি এবার ওখানে আসবো, ওরা খুব মন দিয়ে ফাংশন দেখছে। চলো, কি কেমন লাগছে আপনাদের গান, কেমন লাগছে বিশ্বনাথ বসুর গলায় এত বড় শিল্পী, যিনি যাকে আমরা অভিনয় ধীরে ধীরে নেমে গেছেন, দর্শকদের কাছে চলে গেছেন বিশ্বনাথ দারুণ দারুণ।
সালমানের গান গাইলাম, কিন্তু যে লোকটা বাড়ি থেকে বের করে নিয়ে এসেছিল আমাকে, যার লাইফ হিস্ট্রি পড়ে আমি উদ্ভূত হয়েছিলাম, তার নাম মিঠুন চক্রবর্তী। মিঠুনটা না হলে কোনোদিন আমি গান থেকে আসতাম না। আমার মনে হতো কলকাতা থেকে একটা ছেলে বিশ্ব জয় করতে পারে, আমি একটা সিনেমায় পাঠ জোগাড় করতে পারবো না। তারপরে 90-এর দশকে একজন আমাদের হাত ধরেছিল। সে আলাদা কিছু দেখতে নয়, সিরিয়াল থেকে উঠেছিল, জামা আলাদা নয়, চুল আলাদা নয়, উচ্চতা আমি সামনে থেকে দেখেছি, আমার থেকে হাইট শর্ট, কিন্তু কি আছে সামনে দিয়ে গিয়েছিল, শুট করে আওয়াজ হয়েছিল, এত শরীরে পাওয়া। যার বাড়িটা বোম্বে দেখলে আমি ভাবি একটা মানুষ এক জীবন এটা করে কি করে। যে বলে ঘুমিও না, খেও না, ওষুধ খাও যদি তুমি বিখ্যাত হতে চাও, কিন্তু তুমি কাজ করে যাও। তার নাম আর কিছু না, তার নাম শাহরুখ খান। তো তার ছবির একটা গান নাই, চলো 1 2 3 4 প্রেম বারবার ভেঙে যেত। একই মোটা শরীর, তারপরে বাংলায় অনার্স, কবে নাকি সিনেমায় নাম করব তবে নাকি আমাদের বিয়ে হবে।
কোনো বান্ধবী দেখেনি, যে এসছে সে বলেছে হয়ে গেছে, এর কে। তো তখন যখনই প্রেম ভেঙেছে তো কষ্ট পেতাম, কিন্তু কোনো হাত কাটিনি, কোনোদিন মনে হয়নি ট্রেনের সামনে ঝাঁপ মারি, কোনোদিন মনে হয়নি গলায় দড়ি দিই, ওসব বোকারা করা। একটা জীবন পুরো বাঁচবো, পুরো রুটি দিয়ে না ঝোলাগুড় তুলে নিয়ে যাব, ছাড়বো না এই লাইফটা। লাইফ ইজ ভেরি বিউটিফুল। তো তখন গান গেয়ে নিতাম, কোনটা? जीता था जिसके लिए, जिसके लिए मरता था, जीता था जिसके लिए, जिसके लिए मरता था। एक ऐसी लड़की थी जिसे मैं प्यार চলে আসেন গান শোনানোর জন্য বাজে না, ওসব হয়ে গেছে। ভালো সিঙ্গার, একদম একদম খুব ভালো গান গাইছেন বিশ্বনাথ একদম খুব খাতে নবভারতী সঙ্গীর মঞ্চে। আবার আমার বউ বলে তোমাকে বিয়ে করে আমি চলে গেলাম, কিন্তু আমি বুঝলাম সামনে অনেকে বসে থাকি যারা ভাবে ইস ভালোই ছিল, কিন্তু যখনই মন খারাপ হতো একটা গান আমাকে বাঁচিয়ে দিত। কোন গানটা? এই গানটা সঙ্গে সঙ্গে গেয়ে যেতাম। চল सभी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले अरे 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 काम का गाना यार सुनते अरे 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 मुझको लुटाती कर जवानिया, मुझसे लुटाती जिंदगानिया, अरे ना ना पागल मुझसे बहुत साथी ये तो अरे 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 सभी कोई लड़की देखो मेरा दिल दीवाना অসাধারণ, খুব সুন্দর। দেখুন আমি একটা ঘটনার কথা বলি। আমার জীবন বহুবার এক রাত্রিতে দুরকম হয়ে গেছে। তার মধ্যে একটা রাত্রি হচ্ছে সৌমিত্র চ্যাটার্জির চলে যাওয়ার রাত্রি। আমি শোভাযাত্রায় ছিলাম, যখন স্যারকে নিয়ে যাওয়া হচ্ছিল তার দেহটা পুড়িয়ে দেওয়ার জন্য, কেন অতগুলো শিক্ষিতকে কখনো শেষ করে দেওয়া যায় না, যতদিন থাকবেন উনি থাকবেন। তো সৌমিত্রবাবু যখন নিয়ে যাওয়া হচ্ছিল ওনাকে, তখন এক ভদ্রলোককে দেখেছিলাম, একটা মলিন ফিনফিনে ফতুয়া, একটা প্যাকে পায়জামা পরে ওনার পদ্য সমগ্র পাঠ করতে করতে যাচ্ছিলেন। সেদিন নিজেকে বলেছিলাম বিশ্বনাথ সিনেমা করে পারফর্ম করে বড় গাড়ি কিনবে, বড় বাড়ি কিনবে, এই লোকটা কবে তৈরি করবে যে তোমার মৃত্যুর পরে তোমার পিছন পিছন যাবে? হয়তো একটা ডায়লগ বলতে বলতে পয়সা তো অনেকের আছে গুরু, বড় বড় গাড়ি নিয়ে সেদিনকে অনেকেই ছিল, কিন্তু এই জিনিস দেখিনি ভাই। এমন মহিলাকে চোখের জল ফেলতে দেখেছি জানলা দিয়ে, তারপরে আমার জীবন চেঞ্জ হয়ে যায়। এবার আমার খুব হিংসে হয়েছে যে কি এমন করে গেলে যে তুমি চলে যাওয়ার পর 15 লক্ষ লোক রাস্তায় নামলো। জুবিন গার্গ, তুমি কি এমন বড় ব্যাপার, তোমাকে তো জানা হয়নি। আমি তার সাথে ব্যক্তিগতভাবে মিট করেছি। পৃথিবীতে 4র্থ নম্বর ভিড় হয়েছিল, 3টে ভিড় হয়েছে, 2টো ভাটিকান সিটি পোপের জন্য, আমি ভাটিকান সিটি গিয়েছি। আর হয়েছিল মাইকেল জ্যাকসনের জন্য, আর ওনার জন্য হয়েছে।
ওনার এক বন্ধু আছে, আমার খুব প্রিয় বন্ধু, আমি পরশুই গুয়াহাটি যাবো তার মেয়ের বিয়েতে। সে আমাকে বলেছে যেদিন থেকে জমিন চলে গেছে ওকে যেখানে দাও করা হয়েছে সেখানে কোরআন পাঠ আর গীতা পাঠ সমান তালে চলে যাচ্ছে। এত নাম, এত ভালোবাসা কি করে করলো একটা মানুষ? ও শিল্পী, আমিও শিল্পী, স্যালুট তোমাকে জমিন গানের মধ্যে দিয়ে। চলো, সত্যি খুব বড় শিল্পীকে আমরা এই বছর হারিয়েছি। জুবিন মানে না, মানে না, মানে না, মানে না, মানে না, মানে না, মানে না। এমন সুন্দর দর্শক না হলে হয়? কি ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এই ভালো লাগছে আপনাদের, বুঝতে পারছি। এটা কিন্তু সত্যি কথা, ভালো লাগা। পৃথিবীতে তো কথা দু ধরনের, সত্যি আর মিথ্যে। মিথ্যে হলে বুঝতে পারতাম, দু একটা শব্দ যে আসতো না আমার কানে পোকা উড়িয়ে দিত। তো পৃথিবীর সব থেকে বড় সত্যি কথা কি বলুন তো? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এর থেকে বড় সত্যি আর কিচ্ছু নেই। আর মিথ্যে কত রকমের হয় একবার বলার চেষ্টা করছি। পৃথিবীর সব থেকে বড় একটা মিথ্যে কথা হচ্ছে ইংরেজরা শিখিয়ে দিয়ে গেছে, যাকে বলে ইন্টারন্যাশনাল লাই, আন্তর্জাতিক মিথ্যে কথা। কি? আপনাকে চিনি না, জানি না, আপনার গায়ে খোঁজ প্যাঁচড়া আছে নাকি আপনার মাথা খারাপ নাকি আপনার গায়ে গন্ধ, আপনাকে নাকি হ্যান্ডশেক করে বলতে হবে নাইস টু মিট ইউ, দেখা হয় আপনার সঙ্গে ভালো লাগলো। কেন? এই ব্যাপারে ভারতীয়রা খুব এগিয়ে, দেখবেন দেখা হলে নমস্কার, ভালো লাগলে কাছে হয়, না হলে পরিষ্কার। আর একটা মিথ্যে কথা আছে, তাকে বলে আধ্যাত্মিক। এই ওদের কেউ থামাবেন না কিন্তু, ওরা এইটা করুক, কারণ এক্ষুনি ওর মা ধরে মোবাইল দিয়ে বসিয়ে দেবে না হলে। আধ্যাত্মিক মিথ্যে কথা, লোকে জীবনে যেটা পায় না অন্য কেউ পেলে খুব ভিতরে ভিতরে রেগে যায়। কেমন? ধরুন কেউ একটা সুন্দর বাড়ি করেছে, বলে বাহ কি ভালো বাড়ি করে, চুরি টাকায় করেছে, চুরি করেছে, তুই দেখেছিস? এই মিথ্যে কথা আমরা ছেলেরা সব থেকে বেশি বলি। কেন? আমরা যদি বিয়ে বাড়িতে গিয়ে দেখি মামাতো দাদার বউটাকে একেবারে ফুটফুটে সুন্দরী হয়েছে, টুকটুকে, ভিতর আমাদের জ্বলে যা, ভাবি আজ বিয়ে কাল কাল রাত্রি পরশু ফুল সজ্জে, তখন একটু খেয়ে দিয়ে বলি ও মেয়ের ভূগোল ভালো, ইতিহাস খারাপ। কেন ইতিহাস খারাপ? তুই দেখেছিস ওর ইতিহাস ছোটবেলা থেকে? আর একটা মিথ্যে কথা আছে, যদি এখানে কেউ থেকে থাকেন আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আমি একজন কমেডিয়ান, ক্ষমা করে দেবেন। যাকে বলে রাজনৈতিক মিথ্যে কথা, যারা ভোটের আগে বলে ছোট জল দেবো, কল দেবো, ছোট রাস্তা বড় করে দেবো, বড় রাস্তা দেবো, বড় ভুল করে দেবো, যেই ভোট মিটে যাবে সব জায়গায় নয়, তাহলে দেশ চলবে না। আর একটা মিথ্যে কথা আছে, যাকে বলে পুংলিঙ্গ মিথ্যে কথা। ছেলেরা দুটো মিথ্যে কথা বলে, ছেলেরা বিয়ের পর। পুংলিঙ্গ মিথ্যে কথা কি? এই যে বড় বড় চেহারা দেখছেন তো, বোঝা হ্যাঁ হ্যাঁ করছে,
এ যদি এক্ষুনি বলে আমি বিশ্বাসই করবো না যে আমি আমার বউরে ভয় পাই না। বলুন, আচ্ছা আমরা বউরে কেন ভয় পাবো বলুন তো? আপনাদের কি ক্ষমতা আমাদের থেকে বেশি? দুটো কথা লাগলে বলেন না ওই ভাবরে ওই ভাবরে, কিন্তু আমরা আপনাদের গলাকে ভয় পাই। বিচ্ছিরি চেঁচা। যখন বিয়ে হয়েছিল তখন একেবারে দেখবেন মধু গলার মতো ছিল। তুমি কোথায়, তাড়াতাড়ি বাড়ি এসো, আমার ভালো লাগে। তোমার বাবাকে বিয়ে করেছি না মাকে বিয়ে করেছি? 2 বছরের মাথায় গিয়ে বইয়ের গলা তুমি, আর 3 বছরের মাথায় কি মাছ কিনেছো? আমার বাবার মাছ কিনে রাখেনি। ওর বাবা দাদা ছাড়া কেউ মানুষ না পৃথিবীতে। আর একমাত্র দিদির বর জামাইবাবু হচ্ছে সব থেকে ভদ্রলোক। আর 4 বছরের মাথায় গিয়ে মেয়েরা কি বলে, আমি কোথায় এসে পড়লাম, আমার কোথায় বিয়ে হওয়ার কথা ছিল, কোথায় হলো? আমার মাসি বলেছিল বাড়ি যাস না, সুখে থাকবি না। ও আমার বউও বলে, আম্বানির বউও বলে। আম্বানির বলছে কোথায় বিয়ে হওয়ার কথা ছিল কে জানে। এইবার ছেলেদের সেকেন্ড মিথ্যে কথা। যে ছেলের বিয়ে 2-3 বছর হয়েছে সেই কথাটা বলে মিথ্যে বলে না। 5 বছর বিয়ে হয়েছে সে যদি বইয়ের গায়ে হাত দিয়ে বলে, বিশ্বাস করো আমি তোমায় ছাড়া অন্য মেয়ের দিকে তাকাই না, ওর মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই। যেই 3-4 বছর বিয়ে হয়ে গেল, এই বাবলু আর এই পুচি এসে গেল, ছেলেদের আবার ব্যবসা শুরু। এই যে আমি এতক্ষণ ধরে ফাংশন করছি, এইদিকে ছেলেরা আছে, এইদিকেও কিছু আছে, কখনো ঘুরেছি এরকম সুন্দরী সব বসে, এদিকে কেন গেছে যাবো? এই জন্য আমি বউকে সঙ্গে করে আনি না। এই যে আমি আসলে মেয়েরা আমার সাথে ছবি তোলে, গায়ের কাছে আসে, হাসে। আমার বউ বলে তুমি এত কম যাও না। আজকে বলেছিল দুর্গাপুর কতদিন যাইনি, ঠান্ডা পড়েছে, হোটেলে খাবো। আমি না, ওখানকার লোকজন ভালো না, এটা অন্য ধরনের লোকজন। তার বউ আসলে সব ধরা যাবে। এবার আসি মেয়েদের মিথ্যে কথায়। একটা মেয়ে প্রথম বিয়ের পরে, আরে এখন করিস না, খেতে দিস না, তাহলে গান শুনবে না। কি দিয়ে যাচ্ছে না, ফ্রাইড রাইস দিয়ে যাচ্ছে। মেয়েদের প্রথম মিথ্যে কথা বিয়ের পরে কবে বলে? অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গিয়ে। অষ্টমঙ্গলায় যখন একটা মেয়ে বাপের বাড়ি যায়, তার কাছে কে আসে প্রথম? তার বান্ধবী আসে না, এসে বলে চম্পা এসছে, চম্পা এসছে, চম্পা এসছে। চম্পা প্রথম কি জিজ্ঞেস করে? বাবা এ তো বাচ্চা ছেলে মেয়েও হাসছে দেখছি। ওই জন্য বলি লাইট জেলে দেখে নেবেন ঘুমিয়েছে কিনা, নাহলে তো ছোট বয়সই বড় হয়ে যাচ্ছে সবাই। কি সর্বনাশ। তারপরে ওর মা জিজ্ঞেস করে রাত্রিবেলায়, হ্যাঁ রে তো শ্বশুর বাড়ি কিরাম দেখছিস? বলে জানো তোমার, তুমি যেরকম বলেছিলে সেরাম না, আমার শাশুড়ি আমার ননদ আমার বন্ধুর মতো। কোনোদিন হয় না। যে বাড়িতে শাশুড়ি বৌমা ননদ থাকে ও বাড়িতে কাকে বসে না, চিল ওড়ে না, কারণ বাড়ির মধ্যে তো সারাক্ষণ তুমি আর এই ছেলে জীবন শেষ। রাত্রিবেলা বাড়ি এসে দেখলো গাছ এদিক ওদিক দমদাম, ভাবলো বাড়ি এলাম কেন। এবার মেয়েদের সেকেন্ড মিথ্যে কথা। যে মেয়ে বলে আমি পরচর্চা পরনিন্দা করি না, ওর মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই। 3টে মেয়ে এক জায়গায় বসে থাকবে, একজন জল আনতে যাবে, দুজনের পিন্ডি দিয়ে দেবে ওই জায়গায় বসে। শাড়ি একবার দেখাচ্ছে। আমি আর একটা জিনিস আবিষ্কার করেছি, যার বর যাতে কাজ করে তার বউ তাই বলে না, তার বরকে শাসন করে। যার বর কৃষক, চাষি, পৃথিবীর শ্রেষ্ঠ জীবিকা, তার বউ কি বলে, তুই বাড়ি আয়, তোর বুকে নাঙল তো বাজ গায়। যার বর মাছ ধরে তার বউ কি বলে বলুন তো, তোকে জালে করে ধরবো, জলে চবিয়ে দেবো, আজকেই রাখতে যাবে। যার বর স্কুল মাস্টারি করে তার বউ কি বলে, কি ভেবেছ আমি ক্লাস 7-এর ছাত্রী, জ্ঞান দিচ্ছে। এই আমার পেছনে যারা বাজাচ্ছে, আমার বউ কি বলে, বাড়ি এসো, এখানে আজকে ক্লাইম্যাক্সের শুটিং হবে, তুমি ভিলেন আমি হিরো, আর ক্লাইম্যাক্সে ভিলেন মার খাবেই খাবে। এই যে আমার পেছনে যারা বাজাচ্ছে ওদের বউরাও বলে, ওই যে কাঠি দিয়ে যে বাজাচ্ছে ওর বউ এরকম কাঠি দিয়ে ডুমডুমাডুম বাজায়। আজ তারপরে অর্গান বাজাচ্ছে আমার ভাই পকেটে হাত দিয়ে, ওর বউ বলে তুই বাড়ি আয়, তোর বুকে দিয়ে বাজাবো আজকে। আর এই যে গিটারে আমার 2 ভাই রয়েছে, দাদা আর ভাই, এদের বউরা বলে বাড়ি আয়, তোর তার টেনে কি করে ছিটকে রাখবে দেখছি। একমাত্র একটা যন্ত্র আছে যার বউ কিছু বলতে পারে না, সে হচ্ছে স্যাক্সোফোন। ওর বউ কিছু বলে না, তবে রেগে গেলে বলে। স্যাক্সোফোনে বলে না, কিন্তু রেগে গেলে বলে, তোর ফুঁদু এমন জায়গায় হাওয়া অন্য জায়গা দিয়ে বেরিয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো লাগলো আপনাদের এখানে অনুষ্ঠান করে। তো চলো, মিঠুন চক্রবর্তী যার জন্য শহরে আসলাম, যে আমার জীবনে সব স্বপ্ন পূরণ করেছে, মিঠুন দা না হলে কোনদিন আমি হতাম না।
মিঠুনদার বাড়ি গিয়েছি, মার্সিডিজ চড়েছি গুরুর, এখনো অনেক সময় কাটাই। তিনি আমাকে সুযোগ দিয়েছেন। আরেকজন মিশার কথা ছিল না, তিনি আমাকে মিশতে দিয়েছেন, তার নাম বাপি লাহিড়ী। আমি বহুদিন একসঙ্গে ছিলাম। বম্বে আমার একটা ঠিকানা, এখনো বৌদির কাছে ফোন করি। কিন্তু মিঠুনদা আমার স্বপ্ন, আমি কোনোদিন ভাবতে পারিনি পৌঁছতে পারবো। এতগুলো দিন, এতগুলো সময় আমরা একসাথে কাটাবো। অনেক কিছু জীবনের উনি আমায় শিখিয়েছেন। এত বলা হলে কিশোর কুমারকে চিঠিও নিয়েছিলাম। চল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ কাম। মানে এইটুকুনির জন্য হ্যান্ডশেক করবো যে আর কিছু খুঁজি না, খুঁজি শুধু মানুষ। পশ্চিমবঙ্গে এমন একটা জায়গায় ফাংশন করলাম, কেউ একটা বাজে কমেন্ট পাস করলো না, সামনে এসে কেউ গাল থেকে গন্ধ বেরোলো না, কেউ কাঁধে হাত দিয়ে দিল না। কষ্ট লাগে। অনেক অনেক ঘটনা ঘটে জানেন। কেউ বলে গাড়িটা আটকে রেখে দে, কেউ বলে ওর হ্যান্ডসেট ছাড়বি না। সবাই মাস্তান তো এখন, সবাই মাস্তান। যে মাস্তানের পরিবারে বড় হয়েছি, যাদের কাছে টাকা ছিল না কিন্তু তাও পার্সোনালিটি ছিল, মাস্তান ছিল। সেটা অন্য সময়ের কথা। তো একটা ছোট্ট অনুরোধ করবো সবাইকে, বিশেষ করে মহিলাদের, কখনো বলবেন না যে আমার কপালটা খুব খারাপ, লেগে যাবে কিন্তু। কোন ক্ষণে বলছেন, সবসময় কিন্তু তথাস্তু তথাস্তু করছে ব্রহ্মা। কখনো বলবেন না আমার কপাল খারাপ, সবসময় বলবেন যে থ্যাংক ইউ ভেরি মাচ। ঘুম থেকে উঠেছেন, আপনার বয়সী অনেকে সারা পৃথিবীতে আজকে উঠতে পারেনি, রাত্রিরেই চলে গেছে। আপনি খেতে পেয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার বাড়ির লোক আজকে সারাদিনে কেউ ওই মুখো হয়নি, মানে পৃথিবী ছাড়ার মুখো, বলবেন থ্যাংক ইউ। সবসময় বলবেন থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খেতে পাই, আমি হাঁটতে পারি, আমি দেখতে পাচ্ছি, আমি পৃথিবীতে আজকে আছি। আর যেটুকুনি খারাপ আমাদের সঙ্গে ঘটছে, ওটা কোনো ব্যাপার না, ওটা বেঁচে থাকতে গেলে হবে, বইতে গেলে সইতে হবে, কিচ্ছু করার নেই। নাহলে দেখুন, আমি একজন ভাগ্যবান মানুষ। আমি সব সময় বলি থ্যাংক ইউ ভেরি মাচ। এবং ভাগ্যবানের কারণ হচ্ছে আমাকে দিয়ে মানুষ গান গাওয়ায়, গান শুনে, ফাংশন করে, অভিনয় করায়। তো ঘটনা, আমাকে দিয়ে একদিন বড় মায়ের গান গাওয়ালো। বড় মায়ের ছবি দেখছিল আপনাদের ক্লাব ঘরে, দাদা রেখেছে। বড় মাকে প্রত্যেক বছর দর্শন করতে যাই, পারলে একবার দেখে আসবে। গগন চুম্বী মা, যতদূর চোখ যাবে ততদূর। কেউ ওই চোখ আঁকে, কার এত বড় ক্ষমতা, ভাবতে থাকি সারা বছর, আবার পরের বছর গিয়ে দেখে আসে। সেই বড় মার গান আমাকে দিয়ে গাইয়েছেন। আমি কত বড় ভাগ্যবান যে সারেগামার সা জানি না, কিন্তু বড় মার গান আমাকে দিয়ে গাইছে। সেই গান দিয়ে অনুষ্ঠান শেষ করব। মন থেকে বলছি, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, যে যাই বলুক, মানুষের থেকে বড় কিছু নেই। আরো একটু সহ্যশীল হব, মানুষকে জায়গা দেবো মানুষ হয়ে। খুব ভালো। এবং লাইফ ইজ ভেরি বিউটিফুল। জীবনের মতো সুন্দর কিছু নেই। একটু অন্যকে স্বীকার করতে পারলেই দেখবেন জীবন ভালো কেটে যাবে। চল, ধন্যবাদ জানাই রাজু আর বিট্টুকে, যারা আমাকে এখানে নিয়ে আসলেন, যারা আমার পিছনে বাজনা বাজালেন, যারা সাউন্ড লাইট করলেন, সবার জন্য একবার জোরে হাততালি দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এই ক্লাবের প্রত্যেককে। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মার জয়। মায়ের মন্দিরে এলে স্বপ্ন সত্যি হয়। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মার জয়। মায়ের মন্দিরে এলে স্বপ্ন সত্যি হয়। মায়ের মতো তোমার পরিচয়। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মার জয়। মায়ের মন্দিরে স্বপ্ন সত্যি হয়।